আসসালামু আলাইকুম। 2025 রমজান শেষ হয়ে ঈদ শেষ হয়ে আজকে ঈদের সপ্তম দিন। তো আমি ঈদের আগে কয়েকটা ভিডিও করছিলাম রমজানের মধ্যে। আর এই গ্যাপে আর কোনো ভিডিও করা হয়নি। আমার যে ইউটিউব চ্যানেলে আমি মাঝে মধ্যে ভিডিও পোস্ট করি। অনেকদিন পরে আসলাম। আশা করছি সবাই ভালো আছেন। ঈদের এই কয়েকদিনে বাংলাদেশের ব্যাপক পরিবর্তন হয়েছে। ফেসবুকে ঢুকলেই ডক্টর ইউনূসের আগে লক্ষ্য করতাম ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন রকমের পোস্ট, তার অযোগ্যতা দিন দিন যত দিন যাচ্ছে তার অযোগ্যতা তত বেশি বাড়ছে এবং তার যে পরিষদ উপদেষ্টা কমিটি, সেই কমিটির বিভিন্ন সদস্যরা দিনের পর দিন বিতর্কিত হচ্ছেন। ইদানিং নতুন করে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম এরা পদত্যাগ করে সরকারের উপদেষ্টা কমিটি থেকে নিজেদের নাম সরিয়ে রাজনৈতিক কৌশলের কারণে তারা আপাতত পদ পদবি থেকে নিষ্ক্রিয় আছেন। বাট তারা সরকারেরই একটা পার্ট এবং সরকারের সাথে তাদেরই ইন্টারনাল যে সম্পর্ক সেটা অন্যান্য রাজনৈতিক দলের চাইতে বেশি এবং ভালো পর্যায়ের আছে। এবং সরকারে তাদের আরও দুইজন উপদেষ্টা আছে, মাহফুজ আলম এবং আরেকজনের নাম এই মুহূর্তে মাহফুজ আলম আর হচ্ছেন শফিকুল ইসলাম না, উনি তো ছাত্র জনতারই পক্ষের লোক, বাট উনি সরাসরি এই সমস্ত আন্দোলনে সম্পৃক্ত ছিল না, বাট উনি অনলাইনে সম্পৃক্ত ছিল ছাত্রদের পক্ষে। আরও একজন ছাত্র নেতা আছেন তাদের। সব কিছু মিলাই বর্তমানে দেখলাম যে রাজনৈতিক মাঠ আওয়ামী লীগ, বিএনপি, জামাত শিবির, নতুন দল, নাগরিক জাতীয় পার্টি, বাম ডান মিলিয়ে ছোটোখাটো যে সমস্ত রাজনৈতিক দল বাংলাদেশে আছে সবার ভিতরে একটা পরিবর্তন আসছে এই গত এক সপ্তাহ যাবৎ। তো পরিবর্তনটা আগের চাইতে একটু ভালো মনে হয়েছে আমার কাছে। আমি পজিটিভভাবে চিন্তা করছি। দেশের সার্বিক সার্বভৌমত্ব সব কিছু মিলে সাম্প্রতিক ঈদের এই কয়েকদিন যাবৎ অন্যান্য সময়ের চাইতে একটু ভালো সময় কাটছে। দ্রব্যমূল্যের দাম খুবই নিয়ন্ত্রণে, অর্থনীতি ভালো পর্যায়ে আছে এবং ফেসবুকে মানুষের চিন্তাভাবনার পরিবর্তন ঘটে। মানুষ ইদানিং ডক্টর ইউনূসকে বিএনপির কর্মকাণ্ডের উপর বিরক্ত হয়ে এবং আওয়ামী লীগ নিষ্ক্রিয় থাকার কারণে এবং জামাতের উপরে বিশ্বাস না থাকার কারণে, নতুন দলকে অপছন্দ করার কারণে সব কিছু মিলিয়ে মানুষ বুঝে উঠতে পারতেছে না নির্বাচন কি দরকার নাকি ডক্টর ইউনূস থাকবেন। তো সার্জিস আলম আর হাসনাত আবদুল্লাহ যখন পদত্যাগ করছেন অনেকের কাছে এই জিনিসটা ভালো লেগেছে। উপদেষ্টা কমিটিতে যখন তারা ছিলেন তখন তারা ডক্টর ইউনূসকে ওদের কারণে পছন্দ করতেন না। এখন একটু মনে হয়েছে যে ডক্টর ইউনূস আগের সাথে একটু নিরপেক্ষ হয়েছেন এবং সরকারের যে প্রশাসন তারাও আগের সাথে একটু নিরপেক্ষতা প্রকাশ করতেছে এবং কার্যক্রম একটু চেঞ্জ হয়েছে, যেটা দেখা যাচ্ছে দৃশ্যমান। তো সবাই আশা করতেছে এবং আমি ব্যক্তিগতভাবে আমার মতামত যেটা, আমি নিজেও আশা করতেছি আসলে এই দেশের পরিবর্তন হওয়ার দরকার, মানুষের চিন্তাভাবনা পরিবর্তন হওয়ার দরকার। আওয়ামী লীগ যারা করেছে, যারা আওয়ামী লীগের মধ্যে ভালো মানুষ ছিল, রাজনীতিতে খারাপ কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তাদেরকে রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ দেওয়া উচিত নিরপেক্ষতা প্রকাশের ক্ষেত্রে। এটা প্রথম দৃশ্যমান হওয়া দরকার ডক্টর ইউনূসের এবং সার্বিক প্রত্যেক দলের প্রতিযোগিতামূলক এবং নির্ভরযোগ্য নির্বাচন কমিশনারের মাধ্যমে এবং নির্বাচন মুখী করার জন্য প্রত্যেক দলকে, সেই সাথে আওয়ামী লীগকেও নির্বাচনের সুযোগ দেওয়া উচিত এবং নির্বাচনে নিশ্চয়ই যে জয়লাভ করবে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিপুল ভোটে এবং পেয়ার ভোটে সারা বাংলাদেশে অংশগ্রহণমূলক একটা নির্বাচন দিয়ে কলঙ্কমুক্ত অধ্যায় শেষ করা উচিত। ডক্টর ইউনূস প্রথম অবস্থায় যদিও অনেক বদনাম কামিয়েছেন এবং অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছেন, সেটা তার ক্ষমতা চলে যাওয়ার পরে তার
আমলনামা দেখা হবে এবং তখন বোঝা যাবে উনি আসলে কতটুকু ভালো করছেন, ওনার সময় কতটুকু দুর্নীতি হয়েছে সেটা ভিন্ন আলাপ। কিন্তু আমি চাচ্ছি যে আগে যা হয়েছে বাংলাদেশে ৬৪ জেলায় আগুন দেওয়া, গার্মেন্টস ফ্যাক্টরি, বিভিন্ন রকমের গাজী টায়ার ফ্যাক্টরি, বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি দলের বিভিন্ন এমপি মন্ত্রীদের প্রতিষ্ঠান, কারখানা আগুন দেওয়া, ভাঙচুর করা, লুট হওয়া, বাড়িঘর আগুন দেওয়া, ধানমন্ডি ৩২ নম্বর আগুন দেওয়া এবং বুলডোজার দিয়ে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভেঙে ফেলা, এই সংস্কৃতি ডক্টর ইউনূসের আমলে এবং তার ছত্রছায়া এবং তার সহযোগিতা পেয়ে সরকারের ভিতরে থাকা একটা দল শক্তি দেখিয়ে প্রকাশ্যে ডিক্লার দিয়ে সারা বাংলাদেশে যে তাণ্ডব করেছে সেটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। এবং সেটা কোনো একটা সময় যদি এই দলগুলোর বিরোধী পক্ষ কোনো শক্তি কখনো শক্তিশালী হয়ে ফিরে আসে এবং শক্তি অর্জন করে, সেটা আওয়ামী লীগের নামটাই আসে সামনে, যেহেতু আওয়ামী লীগের সাথে এই কাজটা হয়েছে, অন্যদের সাথে হয়নি। তো আওয়ামী লীগ যদি কখনো শক্তিশালী হয়, ফিরে আসে এবং সে আঘাতপ্রাপ্ত আওয়ামী লীগরা বেঁচে থাকে, তাদের সন্তানরা বেঁচে থাকে, এই দেশে তারা থাকে, নিশ্চয়ই এই সমন্বয়ক নামক যে দলটি তাদের করুণ পরিণতির জন্য তারা নিশ্চয়ই উম, অপেক্ষা অপেক্ষা তারা থাকবেন না, মানে ওই আওয়ামী লীগের লোকজন তাদের জন্য এবং এই সুযোগের জন্য অপেক্ষায় থাকবেন, অপেক্ষায় আছেন এবং এই সুযোগটি তারা পেলে হাতছাড়া করবেন না। বাট সমন্বয়ক যারা তারা তো এটা আশা করবে না যে তারা একটা সময় ক্ষতির সম্মুখীন হন, যেহেতু তাদের বয়স কম, তাদের সবের বয়স ২৫, ২৬, ২৭, ২৮, ৩০-এর নিচে বেশিরভাগ পোলাপাইনের, এবং ৩০-এর উপরে যারা হয়েছে তারাও রাজনৈতিক মাঠে অনভিজ্ঞ এখনো। তারা অতিরঞ্জিত অনেক কিছু করে ফেলেছেন, যেটা দেশের নাগরিক হিসেবে আমি আমার ব্যক্তিগত মতামত যদি প্রকাশ করি সেক্ষেত্রে আমি মনে করি না সঠিক ছিল সকল সিদ্ধান্তগুলো। হাসিনার পতনের ক্ষেত্রে যে অবদান ছিল সেটাকে আমি সম্মান জানাই। জাতির পক্ষে ভুল করা সেটা অবশ্যই দরকার ছিল এবং একজন ভোটবিহীন সরকারের পতন হয়েছে সেটা ভিন্ন আলাপ। কিন্তু পতন হওয়ার পরে যে দৃশ্য আমরা দেশে লক্ষ্য করছি সেটা মনে হয়েছে তখন হাসিনা সরকারই ভালো ছিল। এখনো মনে হয় হাসিনা সরকারের সময় দেশ ভালো ছিল, চুরি ছিল না, ডাকাতি ছিল না, দুর্নীতি ছিল, সেটা সাধারণ পাবলিক বুঝতো না, সাধারণ পাবলিকের অতটা ক্ষতি হয়নি। করোনা গেল, বন্যা গেল, খরা গেল, সবকিছু শেখ হাসিনা যেভাবে নিয়ন্ত্রণ করেছেন, মানুষের দ্রব্যমূল্য, মানুষের অর্থনীতি, মানুষের জীবনযাত্রা, মানুষের চাকরি বাকরি, যানবাহন, রাস্তাঘাট, মানে সারা দেশে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। দেশে উন্নয়নের পাশাপাশি মানুষের সার্বিক সহযোগিতা, ঈদের সময় বোনাস, সব কিছু উনি স্বাভাবিক ঠিক রেখেছে, বর্তমানে যেটা হচ্ছে না। এবং লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে গেছে, লক্ষ লক্ষ ফ্যামিলি ঘরবিহীন আছে, লক্ষ লক্ষ ফ্যামিলি অত্যাচারিত হয়ে নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় বিভিন্ন জায়গায় আশ্রয় নিচ্ছে, যেটা আগে ছিল না। এবং এটা না হলেও হতো, মানে হাসিনার পতনের আহ, পরে দেশটা যদি খুব কম সময়ের ভিতরে কামব্যাক করতো এবং এই সমস্ত উৎসাহ দিয়ে এই দলকে, এই বাহিনীকে যদি লেলিয়ে না দিতেন ডক্টর ইউনূস এবং যে সমন্বয়ক নামক যে দলটি এখন তারা নতুন দল করেছে, এই দলের সকল সদস্যরাই সারা বাংলাদেশে তাণ্ডব করেছে, তাদের নেতৃত্বে হয়েছে। তো যারা, আমি বলতে চাচ্ছি, আমি নিরপেক্ষতা যদি আমি প্রকাশ করি, যারা আহ, ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে আমি তাদের কথা বলতেছি। তো তাদের তো মনের ভিতরে রাগ ক্ষোভ আছে, তারা তো এখন যে কোনোভাবে বেঁচে থাকার জন্য জায়গা চেঞ্জ করেছে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বাট তারা বেঁচে থাকতে যদি পারে এবং সেটাই তারা মনে করতে বেঁচে পারে, সবচেয়ে বেশি সুখী হবে। আহ, ভালো থাকি খারাপ থাকি বিভিন্ন আলাপ, কিন্তু আমরা আপাতত থাকতে হবে। তো বেঁচে থাকার জন্য তারা বাড়িঘর ত্যাগ করে বিভিন্ন স্থানে গিয়ে বিভিন্ন জায়গায় পরিচিত মুখজন আহ, যারা আছে তারা বিভিন্ন জায়গায় ওপেন হতে গিয়ে ধরা খেয়ে গণপিটুনি বা জেল জুলুমের শিকার হচ্ছেন। আসলে বেঁচে থাকাটা টাফ হয়ে যাচ্ছে আওয়ামী লীগের লোকজন। তো এটা আসলে একটা দেশে হতে পারে না, যে জায়গায় আওয়ামী লীগের সারা বাংলাদেশে 40% ভোট ছিল, 35% ভোট ছিল, সেটা কয়েক কোটি, বলা যায় 2.5 কোটি 3 কোটি মানুষ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল এবং এ আমলে আরও বেশি লোক ছিল। তো ওই লোকগুলো যদি একবার ঘুরে দাঁড়ায়, দেওয়ালে যখন পিঠ থেকে যাবে, যখন মরে যাওয়ার আগে একবার চিন্তা করবে বাঁচার জন্য চেষ্টা করি, যখন তাদের ভিতরে প্রচণ্ড যে
ক্ষিপ্রতা চলে আসে। আমার মনে হয় তখন উল্টো কিছু হয়ে যেতে পারে, দেশের দৃশ্যপট চেঞ্জ হয়ে যেতে পারে এবং উম, সবকিছুর এক ক্রিয়া এবং প্রতিক্রিয়া যেটাকে বলে সেটা হয়তো বা দেখা যেতে পারে এবং কামব্যাক করতে পারে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, বঙ্গবন্ধুর সেই আদর্শের সৈনিক, সেই টঙ্গিপাড়া, গোপালগঞ্জ। তো আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমি চাই যে দেশের শান্তি ফিরে আসুক, যার হাতে দেশ থাকবে, যাতে দেশের মানুষ এবং দেশের সকল জনগণ নিরাপদ থাকে, দেশের সার্বিক অর্থনীতি ভালো থাকে। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। আবারও কথা হবে, দেখা হবে নেক্সট নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।